হাই ভিউয়ার্স, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি আমি আরেকটি আমার নতুন ভিডিও এনে। আমার লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম হাইড্রোলজিক্যাল সাইকেল এবং প্রেসিপিটেশন, এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে প্রেসিপিটেশন কী করে মেজারমেন্ট করা হয় এবং যে বিভিন্ন যে ডিভাইসগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয় প্রেসিপিটেশন মেজারমেন্ট করার জন্য, সেই বিষয়ে আমি ডিটেলস বলবো। তো সেটার জন্য আমি আবার আজকে তোমাদের সামনে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটিতে আমি সেই মেজারমেন্ট অফ প্রেসিপিটেশন নিয়ে ডিসকাস করব। তো ফার্স্টে আমাদের জানতে হবে আমরা প্রেসিপিটেশন মেজারমেন্ট কেন করব, মানে কি দরকার প্রেসিপিটেশন মেজারমেন্ট করা। অবশ্যই কিছু দরকার আছে, তার জন্যই আমরা প্রেসিপিটেশনগুলো মেজারমেন্ট করব। জেনারেলি আমরা চারটি কারণের জন্য আমরা প্রেসিপিটেশন মেজার করি। ফার্স্ট হচ্ছে আমাদের এগ্রিকালচারের জন্য, মানে আমাদের এগ্রিকালচারের ডেটার জন্য আমরা প্রেসিপিটেশন মেজার করি, অর্থাৎ কোন প্ল্যান্টের জন্য কতটা আমার হচ্ছে ওয়াটার লাগবে এবং কী অ্যামাউন্টের আমাকে ইরিগেশন করতে হবে। কারণ আমাদের প্ল্যান্টের ম্যাক্সিমাম মানে বেশিরভাগ ওয়াটার আমরা রেনফল থেকে পেয়ে থাকি, আর রেনফল যদি না থাকে তাহলে যে অ্যামাউন্ট অফ ওয়াটারটা আমার লাগবে তাহলে সেটা আমার কী করতে হবে, ইরিগেশন করে সেই ওয়াটারটা আমাকে দিতে হবে। তার জন্য আমার অবশ্যই আমার প্রেসিপিটেশন মেজারমেন্ট করতে হবে। সেকেন্ড ওয়ান ইজ আমরা প্রেসিপিটেশন মেজার করব ফর হর্টিকালচার পারপাসের জন্য। অর্থাৎ হর্টিকালচার পারপাস মানে ওই ওয়ান টাইপ অফ হর্টিকালচার, ওই এগ্রিকালচারের মতোই, কখন আমরা ইরিগেট করব কি না করব সেই বিষয়ে জানার জন্য। অ্যান্ড থার্ড ওয়ান ইজ, যেটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং পারপাস। অর্থাৎ বিভিন্ন ধরনের যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে স্ট্রাকচারগুলো আছে ফর রান অফ এবং ফ্লাড কন্ট্রোল করার জন্য, এবং সেটা মেজারমেন্ট করার জন্য, সে যেমন ড্রেন, ব্রিজ, ব্যারেজ, এগুলো ডিজাইন করার জন্য আমাকে অবশ্যই প্রেসিপিটেশনকে মেজারমেন্ট করে আমাকে ফোরকাস্টিং করতে হয়। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ফর সায়েন্টিস্ট পারপাস, অর্থাৎ আমাদের জিওগ্রাফিক্যাল পারপাসের জন্য, মানে হাইড্রোলজিক্যাল মডেলিং অফ ক্যাচমেন্ট, বিভিন্ন মডেল তৈরি করা বা সেখানকার জিওগ্রাফিক্যাল বৈশিষ্ট্যগুলো জানার জন্য আমার প্রেসিপিটেশন মেজারমেন্ট করতে হয়। এবার আমি যেটা আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে প্রেসিপিটেশন যে মেজারমেন্ট করা হয় তার মধ্যে প্রেসিপিটেশন হিসাবে যেটা মেন যে প্রেসিপিটেশনের ফর্ম আমাদের পৃথিবীতে সব থেকে বেশি হয় সেটা হচ্ছে রেনফল। তো আমরা প্রেসিপিটেশনটাকে ইকুইভ্যালেন্ট অফ রেনফল হিসাবে ধরি। যদি আমাকে বলে প্রেসিপিটেশন, আমরা এখানে রেনফলকেই ধরবো। তো প্রেসিপিটেশন যদি বলা হয় হুইচ ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার দ্য প্রেসিপিটেশন, তো আমরা অ্যান্সার দেবো রেন গজ। কিন্তু রেন গজ পার্টিকুলারলি রেনফল মেজার করার জন্য ইউজ করা হয়, কিন্তু ম্যাক্সিমাম অফ অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশন যেহেতু রেনফলের রেসপেক্ট হয়, তার জন্য আমার প্রেসিপিটেশন বলতে রেনফলই বুঝি। আর তাছাড়া আমার যেটা স্নোফল আছে, স্নোফলটাকে মেজার করা হয় স্নো গেজ বা স্নো গজ দিয়ে। তো আমি এখন এখানে রেনফল মেজারমেন্টের যে ডিভাইস অর্থাৎ রেন গজ সে সম্বন্ধেই আলোচনা করব। এবার রেন গজের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং মেকানিজমের উপর বেস করে রেন গজ জেনারেলি দুই ধরনের হয়। একটাকে বলা হয় নন রেকর্ডিং রেন গজ বা নন অটোমেটিক রেন গজ, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ রেকর্ডিং টাইপ বা অটোমেটিক রেন গজ। তো এবার নন রেকর্ডিং রেন গজ বলতে কী বোঝায়? এই নন রেকর্ডিং রেন গজটা জেনারেলি আমাদের ইন্ডিয়াতে খুব ইউজ হয়। পাশে আমি একটা ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি নন রেকর্ডিং টাইপের রেন গজ, যার ওয়ার্কিং প্রিন্সিপাল এবং ডিটেলসটা আমি পরেরটাতে বলবো, এবং সেটা 0.1 mm অবধি সে অ্যাকুরেসি রেনফলটা মেজারমেন্ট করতে পারে। এবং জেনারেলি এই নন রেকর্ডিং টাইপ রেন গজটা ইউজ করে আমাদের এই ইন্ডিয়াতে জেনারেলি 24 আওয়ার্স পর পর মেজারমেন্ট করা হয়, এবং সেটা কী করা হয় এভরি ডে মর্নিং 8:30 AM মেজার নেওয়া হয়, আবার নেক্সট 24 আওয়ার্সে মানে নেক্সট ডে মর্নিংয়ে মেজারমেন্ট নেওয়া হয়। তবে যদি হেভি রেনফল হয় এবং ডিউরেশন যদি লং হয় তাহলে দিনে 3-4বারও মেজারমেন্ট করা হয়। কিছু কিছু ক্ষেত্রে দিনে 2বার মেজারমেন্ট করা হয়, একটা সকাল 8:30টায় মানে 8:30 AM আর একটা বিকেল 5:30 PM। এবং এই ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে, অর্থাৎ এর প্রথমে আমার কনস্ট্রাকশন ফিচার্সটা জানতে হবে, অর্থাৎ কীভাবে এটা গঠিত হয়েছে। তার থেকে আমি এবার ওয়ার্কিং প্রিন্সিপাল বা এটা ওয়ার্কিং মেকানিজমটা সম্বন্ধে বলবো। এটা জেনারেলি ইট কনসিস্ট অফ আ ফানেল উইথ আ সার্কুলার রিম অফ 12.7 সেন্টিমিটার ডায়ামিটার, 12.7 or 12.5
কিছু কিছু ক্ষেত্রে হয় 12.5 or 12.7 সেন্টিমিটার ডায়ামিটার অ্যান্ড আ গ্লাস বটল অ্যাজ আ রিসিভার। এইটা আমি জাস্ট আউটার ডায়াগ্রাম আছে, এর ভিতরের পোর্শনটা আমি এখানে দেখতে পাচ্ছি না, এর ইনার ডায়াগ্রামটা আমি নেক্সট পেজে দেখাবো, সেখানে আমি ব্যাপারটা বুঝতে পারবো। এইটা হচ্ছে জাস্ট আউটার কোটিং আছে, এর ভিতরে ফানেল আছে, ফানেলের ভিতরে সিলিন্ড্রিক্যাল মানে সরি গ্লাসের মেজার বা রিসিভার আছে, সেটা এখানে দেখা যাচ্ছে না। নেক্সট এই যে দ্য সিলিন্ড্রিক্যাল মেটাল কেসিং ইজ ফিক্সড ভার্টিক্যালি টু দ্য মেশনারি ফাউন্ডেশন, মেশনারি ফাউন্ডেশনের উপরে সেটা বসানো থাকে লেভেল 30 সেন্টিমিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড সারফেস, গ্রাউন্ড সারফেসের থেকে 30 সেন্টিমিটার উপরে। দ্য রেন ফলিং ইনটু দ্য ফানেল, ফানেলের মধ্যে যখন রেনগুলো পড়ে সেটা হচ্ছে কালেক্টেড হয় রিসিভার দিয়ে, এবং পরবর্তীকালে কী করা হয়, আমার একটা মেজারিং সিলিন্ডার থাকে যেটাতে বিভিন্ন মেজারমেন্ট গ্র্যাজুয়েটেড করা থাকে, মানে স্থানান্তরিত করা থাকে, সেই সিলিন্ডারের ভিতর যতটা রেন এটার ভিতর কালেক্টেড হয়েছে তার মধ্যে আমরা কালেক্ট করার পরে সেখান থেকে আমরা মেজারমেন্টটা নিই, এবং সেই মেজারমেন্টটা আমরা পাই ভলিউমের রেসপেক্টে, কতটা ওয়াটার কালেক্ট হলো ভলিউম। সেই ভলিউম অফ ওয়াটারটাকে আমরা তখন কী করি, এই যে উপরে যে ওয়াটার কালেক্টেড হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া বা সারফেস এরিয়া অফ ফানেল, সেই এরিয়াতে আমরা ডিভাইড করি, তাহলে আমরা কি পাই, রেনফলের ডেপথ পাই, রেনফলটা ডেপথের রেসপেক্টে মেজার করা হয়, যেটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। এই যে যেটা ক্রস সেকশন অফ দ্য নন রেকর্ডিং টাইপ রেন গজ, এটা মেজারিং সিলিন্ডার যেটা আমি বললাম, উপরে 12.5 বা 12.7 সেন্টিমিটার ডায়ার একটা ফানেল থাকে, এর বাইরেরটা হচ্ছে মেটাল ক্রেসিং, তার ভিতরে যে ফানেল, ফানেলের পাশে আমার আছে হচ্ছে গ্লাস বোতল, গ্লাসের এর মাথার ফানেল বসানো, এইখান থেকে আমার রেনফলগুলো ফানেলের উপরে পড়ে কালেক্টেড হয়ে এটার ভিতরে আমার কালেক্টেড হয়, সঞ্চিত হয়। তারপর আমরা কী হয়, এভরি 24 আওয়ার্স, যেটা বললাম 8:30 AM, কোনো যদি হেভি রেনফল হয়, ডিউরেশন বেশি হয়, তাহলে 5:30 PM-ও করা হয়। তখন কী করা হয়, এখানকার ওয়াটারটা এই মেজারিং সিলিন্ডারে কালেক্ট করা হয়। এবার এই মেজারিং সিলিন্ডারে গ্র্যাজুয়েটেড করা আছে, এখান থেকে আমরা ভলিউম পেয়ে যাই, সেই টোটাল ভলিউমকে এর সারফেস এরিয়াতে আমরা ডিভাইড করলেই আমরা রেনফল ডেপথ পেয়ে যাই ইন সেন্টিমিটার অর মিলিমিটার ইউনিটে। এটা হচ্ছে মেশনারি ব্লক, ব্রিক মেশনারি হতে পারে বা পিসিসি হতে পারে, তার উপরে এই রেন গজটা বসানো থাকে। জেনারেলি গ্রাউন্ড থেকে মেশিনারি ব্লকের হাইটটা 55 সেন্টিমিটার হয় এবং উইথটা আমার 60 সেন্টিমিটার হয়। ঠিক আছে, এই হচ্ছে কনস্ট্রাকশন ফিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্কিং প্রিন্সিপাল অফ নন রেকর্ডিং টাইপ রেন গজ। এবং নন রেকর্ডিং টাইপ রেন গজের মধ্যে আমাদের যেটা হয়, সেটা এই নন রেকর্ডিং টাইপ রেন গজের বেস্ট এক্সাম্পল হচ্ছে যেটা আমাদের দেশে ইউজ করা, সেটা হচ্ছে আমার সাইমন টাইপ রেন গজ। তো এই যে রেন গজটা আছে, এটা আমার হচ্ছে সাইমন টাইপ রেন গজ, SYMON, সাইমন টাইপ রেন গজ। এবার হচ্ছে আমি যেটা আমার সেকেন্ড টাইপ যাব, রেকর্ডিং বা অটোমেটিক রেন গজ। এই রেকর্ডিং বা অটোমেটিক রেন গজ আবার 3 ধরনের হয়, একটা হচ্ছে টিপিং বাকেট, ওয়িং টাইপ বা ওয়িং বাকেট, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ফ্লোট রেকর্ডিং রেন গজ। তো এবার হচ্ছে আমি টিপিং বাকেটের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং কনস্ট্রাকশন ফিচার্সে যাব। এই টিপিং বাকেট যে রেন গজটি আছে, দিস ইজ কনসিস্ট অফ আ সিলিন্ড্রিক্যাল রিসিভার, এটাও ওই আমার নন রেকর্ডিং টাইপ রেন গজের মতোই একটা সিলিন্ড্রিক্যাল রিসিভার থাকে, জেনারেল 30 সেন্টিমিটার ডায়ামিটার, ওইটা ফানেল ইনসাইড, ওর ভিতরে একটা ফানেল থাকে ওই রেনফলটাকে কালেক্ট করার জন্য। এবার জাস্ট বিলো দ্য ফানেল এ পেয়ার অফ টিপিং বাকেট, মানে 1 পেয়ার অর্থাৎ 2টো টিপিং বাকেট থাকে, সেটা পিভট করা থাকে, such that যখন one of the bucket receive a rainfall of 0.1 mm or 0.25 mm
যে যে মেজার মানে যে অ্যামাউন্টের উপর বেস করে সেটা ডিজাইন করা হয় তার উপর বেস করে 0.1 mm হতে পারে, 0.25 mm হতে পারে। যেটা 0.1 mm হবে তো সেটা 0.1 mm-এর জন্য, যেটা 0.25 হবে সেটা 0.25 mm-এর জন্য। যখন সেই অ্যামাউন্ট অফ রেনফলটা ওই বাকেটের উপরে রিসিভ হয়, অর্থাৎ বাকেটের মধ্যে পড়ে, তখন সেই বাকেটটা কী হয়, টিপ হয়ে যায় এবং সেটা এমটি হয়ে যায়, সেই জলটা নিচে ট্যাঙ্কে সেটা পড়ে যায়। অ্যান্ড সেকেন্ড বাকেট যখন যেটা আছে সেই সেকেন্ড বাকেটটা আবার তখন তার পজিশনে চলে আসে এবং সেই সেকেন্ড বাকেট আবার সেই রেনফল দিয়ে ফিল আপ হয়, সেটা আবার টিপ হয়। এরকম করে সেটা কন্টিনিউয়াস এই প্রসেসটা চলতে থাকে। এবং সেই টিপিং বাকেট যেটা আছে সেই টিপিং বাকেট যে পিভটেড করা আছে, যেটা আমি ডায়াগ্রাম দিয়ে একটু দেখাচ্ছি, ভালো বোঝা যাবে। এইটা হচ্ছে আমার টিপিং বাকেট এন গাছ, জেনারেলি এরকম দেখতে হয়। প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম ভিতরের এইখানে দেখলে ভালো বোঝা যাবে। এইটা হচ্ছে আমার এই যে টিপিং বাকেট, দুটো করা আছে। যখন রেনফলটা এখানে পড়বে 0.1 mm বা 0.25 mm যখন হবে, এটা যখন কী হবে, এরকম ডাউন হয়ে যাবে। এটা ডাউন হয়ে গেলে এই পজিশনটা আমার এখানে চলে আসবে। এই পজিশনটা তখন আবার উপরে চলে আসবে। তারপর আবার যখন কী হবে, এটা যখন রেন পড়বে, ফিল আপ হবে, সেটা আবার এখানে পড়ে যাবে। এরকম করে এটা কন্টিনিউয়াস প্রসেস থাকবে। এবং এটা যে পিভটেড করা আছে এইখানে দেখলে আরও ভালো বোঝা যাবে। সিলিন্ড্রিক্যাল মেজার 30 সেন্টিমিটার ডায়া রিসিভার, ভিতরে ইনসাইড ফানেল আছে এবং তার নিচে যে টিপিং বাকেট আছে 1 পেয়ার, একটা দুটো। এবার যখন এটা পরে একবার টিপিং হয়, সেকেন্ডটা আবার পজিশনে চলে আসে, সেটা আবার ফিল আপ হলে সেটা আবার টিপিং হয়। এরকম আমার কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। এবং এই টিপিং বাকেটের সাথে যে 2 রেকর্ডিং ডিভাইস, আমার একটা রেকর্ডিং ডিভাইস থাকে যেটা কানেক্টেড থাকে পাশে যে আমার কন্ট্রোল রুম আছে সেই কন্ট্রোল রুমের সাথে। সেই কন্ট্রোল রুমে এবং সেখানে আমার কি করা থাকে, আমার এর সাথে একটা পেন লাগানো থাকে। এবং এই যে টিপিং হচ্ছে সেটা আমার কী হয়, একটা ইলেকট্রিক সার্কিট কমপ্লিট করে। সেই ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে ও কী হয়, তখন তার মেজারমেন্টটা আমার রেকর্ড হয় সেই কন্ট্রোল রুমে। এবং সেই কন্ট্রোল রুমের থেকে আমরা তখন আমার হায়ার অথরিটিকে সেই ডেটা দেওয়া হয়। এটাই একটা কী সুবিধা আছে, এই টিপিং বাকেট ইউজ করে আমরা যে রেনফল পাচ্ছি সেটা কিন্তু আমরা রেনফলের ইনটেনসিটি পাচ্ছি। রেনফল ইনটেনসিটি, তার কারণ হচ্ছে আগেরটা যেটা ইউজ করেছিলাম আমরা রেনফলের ডেপথ পাচ্ছিলাম, এখানকার মেজারমেন্টটা আছে সেটা আমি রেনফল ইনটেনসিটি পাচ্ছি। রেনফল ইনটেনসিটি আমি আগের ভিডিওকে বলেছিলাম যে রেনফল পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় কতটা রেনফল হচ্ছে তার মেজারমেন্ট পাওয়া যায়। ঠিক আছে। এবং এটাতে কি করা হচ্ছে যে আমি রেকর্ডটা পাচ্ছি সেটা আমি কন্ট্রোল রুমে পাচ্ছি। ঠিক আছে। এখানে তার জন্য আমাকে কি করতে হচ্ছে, কোনো গ্রাফ পেপার বা আদার্স কিছু এখানে আমাকে দিতে হচ্ছে না। তার জন্য কি হচ্ছে, এটা আমার ক্ষেত্রে সুইটেবল, ইট ইজ আ সুইটেবল ইন হিলি এরিয়া অ্যান্ড ইনঅ্যাক্সেসেবল এরিয়া, অর্থাৎ হিল এবং ইনঅ্যাক্সেসেবল, অর্থাৎ যেখানে অ্যাক্সেস করা যায় না ইজিলি, সেই ক্ষেত্রে এটা খুব সুইটেবল। কারণ আমার এটা পিরিয়ডিক্যালি হোক বা করা হোক, রিডিং নিয়ে মানে অটোমেটিকভাবে রিডিং রেকর্ড হচ্ছে এবং সেটা কন্ট্রোল রুমে হচ্ছে। তো আমার এখানে যাওয়ার জন্য আমার রেনফল কালেক্ট বা রিডিং নিতে হচ্ছে না, 1 নম্বর। অটোমেটিক নিতে হয় না। 2 নম্বর, এখানে কোনো গ্রাফ পেপার বা যেটা নেই, যেটা পরেরগুলোতে আমি যাচ্ছি, যে সেখানে গ্রাফের মাধ্যমে যে গ্রাফগুলো প্লট হচ্ছে, যেটাকে কিউমুলেটিভ রেনফল এর বেসিসে হয় বা মাস কার্ভ বলে, সেই ক্ষেত্রে এখানে সেই ব্যাপারটা হচ্ছে না। তার জন্য এখানে কি হচ্ছে, আমার কোনো মানে নিয়মিতভাবে কাউকে এখানে যেতে হচ্ছে না। তার জন্য এটা খুব সুইটেবল ইন অ্যাক্সেসেবল এরিয়া এবং হিল এরিয়ার জন্য। তো এবার নেক্সট ওয়ান ইজ ওয়িং টাইপ রেন গজ। আমার ওয়িং টাইপ রেন গজের কনস্ট্রাকশন প্রসেসটা সেম আস টিপিং বাকেটের মতো। এখানেও একটা বড় সিলিন্ড্রিক্যাল বাকেট থাকে, মানে সিলিন্ড্রিক্যাল মেজার বলো, তার ভিতরে আমার কি থাকে, একটা ফানেল থাকে, ফানেল। এবং ফানেলের নিচে এবার আমার এটাকে বাকেট থাকে, যেটাকে কালেক্টিং বাকেট বা কালেক্টার বলা হয় বা ওয়িং বাকেটও বলা হয়। এবার এই বাকেটটা কী হয়, এই বাকেট নিচে একটা স্প্রিং লাগানো থাকে, স্প্রিং মেকানিজম। এই স্প্রিংয়ের উপরে এই বাকেটটা প্লেস করা থাকে। এবার আমাদের কি হয়, যখন এখানে রেনফলটা হচ্ছে থ্রু ফানেল এই বাকেটের মধ্যে আমার স্টোর হচ্ছে।
এবার বাকেটের মধ্যে যখন স্টোর হচ্ছে, এই ডিউ টু রেন মানে রেনের ওয়েটে তখন কী হয়, এই বাকেটটা ধীরে ধীরে নিচে নেমে যায় ওয়েটের জন্য। এই স্প্রিংয়ের উপরে প্রেশার পড়ে, মানে ব্যালেন্স টাইপের মতো কাজ করে। এবং এর সাথে কি আমার লাগানো থাকে, পেন আর্ম। এখানে আমার পেন থাকে, এইটা হচ্ছে আমার রিভলভিং ড্রাম যার সাথে গ্রাফ লাগানো আছে। এবার আমার কি হবে, যখন এটা নিচে নামছে তার সাথে সাথে এই যে পেনটা আছে, পেনটাও নিচে নামছে এবং এই গ্রাফে এর একটা রিডিং পাওয়া যাচ্ছে। এবং যে রিডিংটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কিউমুলেটিভ রেনফল। এবং আমরা এখানে কিউমুলেটিভ রেনফলে একটা গ্রাফ পাচ্ছি, অর্থাৎ কিউমুলেটিভ রেনফল ভার্সেস টাইম। কিউমুলেটিভ রেনফল ভার্সেস টাইমের আমি এখানে একটা গ্রাফ পাচ্ছি, যেটা আমার কিন্তু ইনস্ট্রুমেন্টের সাথেই কিন্তু কানেক্টেড করা। এবং যে গ্রাফটা পাচ্ছি সেটাকে বলা হয় মার্স কার্ভ, মার্স কার্ভ অফ রেনফল। অর্থাৎ মার্স কার্ভ বলতেই কিউমুলেটিভ ভ্যালু, অর্থাৎ কিউমুলেটিভ রেনফল ভার্সেস টাইম। এবার কিউমুলেটিভ রেনফল বলতে যে রেনফলটা হচ্ছে আগের রেনফলটা তার সাথে অ্যাড হচ্ছে, অর্থাৎ কিউমুলেটিভ মানে এখানে যে রেনফলটা স্টার্ট হচ্ছে মানে স্টোর হচ্ছে পার্টিকুলার টাইমে, সেটা কি হচ্ছে কিউমুলেটিভ, অর্থাৎ নেক্সট টাইমে গিয়ে আমার কি হচ্ছে আগের রেনফল প্লাস নতুন রেনফল এখানে কিন্তু অ্যাড হচ্ছে, অর্থাৎ কিউমুলেটিভ হচ্ছে। তার জন্য আমরা ওয়িং টাইম বাকেট রেন গজ ইউজ করলে আমরা সেখান থেকে কিউমুলেটিভ ভ্যালু অফ রেনফল পাই এবং কিউমুলেটিভ ভার্সেস টাইমের একটা গ্রাফ পাই, যেটা মাস কার্ভ বলা হয়। জেনারেলি এইটাই আমাদের ইন্ডিয়াতে ইউজ করা হয় না, মেনলি ইউএসএতে এটা ইউজ করা হয়, আমাদের ইন্ডিয়াতে তেমন এটা ইউজ হয় না। ওর থেকে টিপিং বাকেটটা ভালো, টিপিং বাকেটটা ইউজ করা হয়। নেক্সট ওয়ান ইজ ফ্লোট টাইপ, খুব ইম্পর্টেন্ট। ফ্লোট টাইপ রেন গজ, যেটাকে বলা হয় সাইফন টাইপ রেন গজ, সাইফন টাইপ রেন গজ বা ন্যাচারাল সাইফন। আমাদের আইডিএম ইন্ডিয়ান মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি ইন্ডিয়ান মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট এটা ইউজ করা, মানে রেকর্ডিং টাইপের মধ্যে এটাই আমাদের সব থেকে বেশি ইউজ হয়। তো in this type, as the rain is collected in a float chamber, the float moves up which make a pen to move a chart wrapped around the clock driving drum. When the float chamber fills up, the water siphon out automatically. This type of gauze is used Indian meteorological department, যেটা আমি বললাম, it is also known as natural siphon type rain gauze। এবং এটাও আমাদের মার্স কার্ভ অফ রেনফল আমি পাই, অর্থাৎ কিউমুলেটিভ রেনফল ভার্সেস টাইম। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল অর ডায়াগ্রাম অফ দ্য ফ্লোট টাইপ রেন গজ, এবং এটা ক্রস সেকশনাল ভিউ এবং ফাংশনালটা আমি নেক্সট তাতে আমি দেখাচ্ছি। এই যে রেকর্ডিং টাইপ রেন গজ, অর্থাৎ দিস ইজ ফ্লোট টাইপ। এবার বেসিক প্রিন্সিপাল কি, দিস ইজ ফানেল। এবার আমার কি হচ্ছে রেনফলটা এর ভিতর কালেক্ট হচ্ছে, কালেক্ট হয়ে যখন এখানে পড়ছে, এই যে কালেক্টিং চেম্বার, এই চেম্বারে যখন রেনফলটা হচ্ছে, দিস ইজ ফ্লোট। ফ্লোট মানে যেটা ভাসে। এবার জল যখন এখানে জলের লেভেল বাড়তে থাকবে, এটা ধীরে ধীরে ফ্লোট করতে থাকবে, ফ্লোট মানে উপরে উঠতে থাকবে। রেন কালেক্ট হবে, এটা ধীরে ধীরে উপরে উঠবে, এটা ধীরে ধীরে উপরে উঠবে। এবার এটা যখন ধীরে ধীরে উপরে উঠবে, এই ফ্লোট রডের সাথে আমার কি লাগানো আছে, পেন লাগানো আছে, ঠিক আছে। এই পেনের সাথেই আমার রোটেটিং ড্রাম, তার সাথে গ্রাফ পেপার লাগানো আছে। এবার এখানে কি হবে, আমি সেই উপরে উঠতে থাকবে এবং আমি এখানে গ্রাফটা পাবো টাইম এই কিউমুলেটিভ রেনফল ভার্সেস টাইমে। এবার আমার কি হবে, এখানে উপরে উঠছে আপ টু এই লেভেল, দিস সাইফন, এই লেভেল অবধি যখন ফ্লোটটা উঠবে, এই অবধি উঠবে। এর থেকে বেশি যখন উঠে যাবে ডিউ টু সাইফোনিক অ্যাকশন, এখানে কি হবে, ওয়াটারটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ডিউ টু সাইফোনিক অ্যাকশন এখান থেকে ওয়াটারটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আবার ফ্লোটটা ও আবার নিচে ইনিশিয়াল পজিশনে চলে আসবে। তারপর আবার যখন রেন হবে, এটা আবার উপরে উঠতে থাকবে, আর এখানে আমি গ্রাফটা পাবো। এই হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য ফ্লোটিং টাইপ অর সাইফন টাইপ রেন গজ, যেটা এটা সাইফনিক অ্যাকশন এইখানে হচ্ছে থেকে এটাকে সাইফন টাইপ রেন গজও বলা হয়।
এবার হচ্ছে কিছু মডার্ন টেকনিক বর্তমানে ইউজ হচ্ছে, যেটা আমি এখানে দেখাইনি। সেটা হচ্ছে র্যাডার ইউজ করেও এখন আমাদের রেনফল মেজারমেন্ট করা হয়, র্যাডার এবং স্যাটেলাইট ইউজ করে। র্যাডার টেকনিকটা কি হয়, আমার র্যাডার বসানো থাকে, এবার র্যাডার থেকে আমার কি হয়, মাইক্রোওয়েভ ইমিটেড হয়। কি হয়, মাইক্রোওয়েভ ইমিটেড হয়। র্যাডার মানে আমরা জানি রেডিও ওয়েভ অ্যান্ড রেঞ্জিং ডিটেক্টর সিস্টেম। এবার কি হয়, যখন রেনফল হয় আমার, এই মাইক্রোওয়েভটা রেনফল ড্রপলেটের সাথে বাধা পায়, অর্থাৎ সেটা আবার রিফ্লেক্ট হয়, অর্থাৎ স্ক্যাটারিং হয়। সেই স্ক্যাটারিং হয়ে সেটা আবার আমার এই র্যাডারে রিটার্ন আসে। যে কতটা অ্যামাউন্ট অফ মাইক্রোওয়েভটা মানে ওয়াটার ড্রপলেটে অর্থাৎ রেনফলের সাথে রিফ্লেক্ট হয়ে স্ক্যাটারিং হয়ে রিটার্ন আসলো, তার উপর বেস করে আমার হচ্ছে রেনফল কাউন্টিং হয়। কারণ র্যাডারের সাথে আমার কম্পিউটার লাগানো থাকে, তার সাথে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করে সফটওয়্যার লাগানো থাকে, সেখানে অটোমেটিক ডিজিটালি আমার রেনফলের রেকর্ডটা দিয়ে দেয়, যেটা র্যাডার টেকনিক বলে, RADAR, র্যাডার টেকনিক। তো এবার হচ্ছে এই হচ্ছে মোটামুটি আমার হচ্ছে ইনস্ট্রুমেন্ট ইউজ করে রেনফল মেজার করা হয়। এবার আমাদের ইন্ডিয়ান কোড অনুযায়ী, ইন্ডিয়ান কোড IS 4987 অনুযায়ী আমাদের কিছু গাইডলাইন দেওয়া আছে। গাইডলাইন কি, সেটা হচ্ছে মিনিমাম রেন গজ ডেন্সিটি, যেটা আমি আগের স্লাইডেও বলেছিলাম হয়তো, যে ডেন্সিটি বলতে কী বোঝায়, ডেন্সিটি অফ রেন গজ বা রেন গজ ডেন্সিটি। সেটা কিচ্ছু না, আমার যখন হবে আমার যে টোটাল এরিয়া আছে, কোনো একটা বেসিন বা ক্যাচমেন্ট আছে, যেখানে যে এরিয়ার মধ্যে আমাকে মেজারমেন্ট করা হবে, সেখানে আমার যতগুলো আমি রেন গজ ইউজ করব, সেই টোটাল এরিয়া ডিভাইডেড বাই নাম্বার অফ রেন গজ, অর্থাৎ একটা রেন গজ কতটা এরিয়াও কভার করতে পারবে, সেটাই হচ্ছে আমার রেন গজ ডেন্সিটি, RGD, রেন গজ ডেন্সিটি। কীরকম ব্যাপারটা, আমি বললাম এটা আমার একটা বেসিন আছে, আমার এখানে রেনফল মেজার করা হবে, এইখানে একটা রেন গজ আছে, এইখানে একটা রেন গজ আছে, সাপোজ মানলাম। এই যে রেন গজ আছে তার তো একটা ক্যাপাসিটি থাকবে, ক্যাপাসিটি বলতে ও কতটা এরিয়ার মধ্যেও রেনফলটা মেজার করতে পারে। দেখলে এই এরিয়ার বাইরেও আর মেজার করতে পারে না, এইটা যেটা আছে এতটা করতে পারে। এবার দেখলে এই এরিয়ার জন্য পারছে না, তার মানে এখানে আমার আরও রেন গজ লাগবে, অর্থাৎ একটা রেন গজ যতটা এরিয়া কভার করে সেটা হচ্ছে রেন গজ ডেন্সিটি। এবার আমি কোনো এরিয়ার মধ্যে কতগুলো রেন গজ দিব, সেটাই আমার হচ্ছে IS 4987 একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, যেটা প্রথমে ফার্স্টে বলা হয়েছে ইন প্লেন এরিয়ার জন্য আমার হচ্ছে 520 কিলোমিটার 520 কিলোমিটার স্কোয়ারের জন্য একটা স্টেশন, অর্থাৎ 520 কিলোমিটারের জন্য আমার একটা লাগবেই। সাপোজ আমার কোথাকার এরিয়া আমার 600 কিলোমিটার স্কোয়ার আছে, তাহলে তার জন্য আমার রেন গজ লাগবে 520-র জন্য একটা, আর বাকিটার জন্য তার একটা লাগবেই, অর্থাৎ দুটো। এবার ইন রিজিয়ন অফ এভারেজ এলিভেশন অফ 1000 মিটার, অর্থাৎ 1 কিলোমিটারের জন্য 1 স্টেশন পার 260 টু 390 কিলোমিটার, অর্থাৎ 260 থেকে 390 কিলোমিটারের জন্য একটা আমার স্টেশন লাগবে। ইন কেস অফ হিলি এরিয়া, যেখানে হেভি রেনফল হয়, সেখানে হচ্ছে 130 কিলোমিটার স্কোয়ারের জন্য একটা। প্লেন এরিয়ার জন্য 520, তো হিলি এরিয়া রেনফল হেভি হচ্ছে তখন এরিয়াটা কমে যায়, অর্থাৎ একটা রেন গজ বেশি এরিয়া কভার করতে পারে না, তার জন্য 130-এর জন্য আমার হচ্ছে একটা রেন গজ লাগবে। আমাদের জেনারেলি ইন্ডিয়াতে 630 স্কোয়ার কিলোমিটার এর জন্য দুটো রেন গজ ইউজ করা হয়, অর্থাৎ দুটো রেন গজের মধ্যে 630 স্কোয়ার কিলোমিটার প্রোভাইড করা হয়, অর্থাৎ কভার করতে পারে দুটো রেন গজ। ঠিক আছে, এবার এখানে আমি যেটা নোট করে বলে দিয়েছি, তোমরাও নোট করে লিখে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে WMO, ওয়ার্ল্ড মেথোলজিক্যাল অর্গানাইজেশন, একটা ডিপার্টমেন্ট, যেটা বলেছে 10% অফ দ্য টোটাল রেন গজ, অর্থাৎ কোনো ক্যাচমেন্ট বা বেসিনে যে টোটাল রেন গজ থাকবে তার 10% শুড বি সেলফ রেকর্ডিং হতে হবে, অর্থাৎ অটোমেটিক হতে হবে। মানে আমি যদি নন অটোমেটিক বা নন ম্যানুয়াল, যেটা নন অটোমেটিক বা যেটাকে বলা হচ্ছে নন সেলফ রেকর্ডিং,
রেন গজ, সেটা যদি আমি ইউজ করি, তার 10% আমার হচ্ছে সেলফ রেকর্ডিং রেন গজ হতে হবে। মানে ব্যাপারটা কীরকম, যদি আমি 100টা আমার রেন গজ থাকে, তার মধ্যে অ্যাটলিস্ট 10টা আমার সেলফ রেকর্ডিং হতে হবে, 10টা থাকলে একটা হতে হবে। এবং আমাদের ইন্ডিয়াতে এভারেজ রেনফল জেনারেলি হয় 120 সেন্টিমিটার, এবং এভারেজ রান অফ হচ্ছে 55 সেন্টিমিটার। এটা এক্সাম পারপাসের জন্য, এমসিকিউ এর জন্য কাজে লাগবে, তোমরা নোট ডাউন করে নিতে পারো। এবং যেটা আমি আগেই বললাম, স্টোরেজ গজ ইউজ করা হয় টু মেজার দ্য স্নোফল। এবার আমার যে এই যে রেন গজ হচ্ছে, রেন গজ নেটওয়ার্কিং, অর্থাৎ কোনো এরিয়ার জন্য যে রেন গজগুলো ইউজ করা হচ্ছে সেটা রেন গজ নেটওয়ার্কিং বলা হয়। এবং এই রেন গজ নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে যেটা রেন গজ ডেন্সিটি খুব ভাইটাল, যেটা আমি আগেই বললাম ডেফিনেশনে, রেন গজ ডেন্সিটি এরিয়া কভার পার রেন গজ, দ্যাট মিন্স টোটাল এরিয়া ডিভাইডেড বাই নাম্বার অফ রেন গজ। লেখাটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? টোটাল এরিয়া ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রেন গজ, দ্যাট ইজ রেন গজ ডেন্সিটি। আর ক্যাচমেন্ট এরিয়া, যেটা বললাম ক্যাচমেন্ট এরিয়া বা বেসিন এরিয়া বা ওয়াটার সেট বলা হয়, অ্যান এক্সটেন্ট অফ ল্যান্ড হোয়ার ওয়াটার ফ্রম প্রেসিপিটেশন ড্রেন্স ইনটু আ বডি অফ ওয়াটার। অর্থাৎ এটা একটা ল্যান্ড যেখানে হচ্ছে আমার প্রেসিপিটেশন যেটা হচ্ছে তার চারপাশের এরিয়া টোটাল প্রেসিপিটেশনটা ড্রেন অফ হবে, হয়ে কী হবে, একটা মেন ওয়াটার বডিতে এসে মিট করবে, তখন সেটাকে ড্রেনেজ বেসিন বা ওয়াটার সেট বা ক্যাচমেন্ট এরিয়া বলা হয়। সাপোজ আমাদের কোনো একটা এরিয়ার মধ্যে একটা বড় নদী ফ্লো করেছে, এবার কী হবে, চারপাশের যে রেনফলগুলো হবে তখন কী হবে, সেই রেনফলগুলো ভূমির অর্থাৎ ল্যান্ডের স্লোপ অনুযায়ী সেই নদীতে এসে মিট করবে, এবং কতটা দূরের এরিয়া এসে এখানে মিট করবে সেই জোনটা বা সেই এরিয়াটা পার্টিকুলার সেই নদীর করসপন্ডিং ক্যাচমেন্টের মধ্যে পড়বে। তাহলে আমি ক্যাচমেন্ট এরিয়া বলতে আমরা কোনো একটা বড় নদীর দুই পাড়ের যে এরিয়াটা আছে সেটা ইনক্লুড করে আমার ক্যাচমেন্ট এরিয়া হয়। সাপোজ আমি ধরলাম এইখান দিয়ে আমার একটা নদী আছে, এবার দুই পাশের থেকে রেনফলগুলো এখানে এসে বা ড্রেনেজ ওয়াটারগুলো এখানে এসে মিট করবে, তাহলে এই পুরো এরিয়াটা আমার হবে হচ্ছে ক্যাচমেন্ট ফর দিস রিভার। ওকে, এবার হচ্ছে আমার যে যে রেন গজ ইউজ করা হবে তার জন্য কিছু ক্রাইটেরিয়া বা কিছু গাইডলাইন আছে, যে আমি যে রেন গজগুলো ইউজ করব অর্থাৎ প্লেস করব বা রাখবো। সেই গাইডলাইন অনুযায়ী ফার্স্টে জেনারেলি আমার রেন গজটা কী করতে হবে, 1 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেলের থেকে 1 মিটার হাইটের উপরে সেই রেন গজটাকে আমাকে প্লেস করতে হবে, একদম গ্রাউন্ড লেভেলে করব না। এবং কী করতে হবে, অল রেন গজেস ইন আ ক্যাচমেন্ট শুড বি দ্য সেম হাইট, এবং কোনো একটা ক্যাচমেন্টে আমি যতগুলো রেন গজ ইউজ করবো সেম হাইটে হওয়া উচিত, যে ডিফারেন্ট ডিফারেন্ট হাইটে হলে হবে না। এবং থার্ড নম্বর পয়েন্ট যেটা খুব ভাইটাল, যে 2 to 4 times দ্য ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম অ্যান আইসোলেটেড অবজেক্ট সাচ অ্যাজ ট্রি, বিল্ডিং অর ইন আ ফরেস্ট, আ ক্লিয়ারিং উইথ দ্য রেডিয়াস অ্যাট লিস্ট দ্য ট্রি হাইট অর প্লেস দ্য গজ অ্যাট ক্যানোপি লেভেল। অর্থাৎ পাতির কথায় যে আমি যখন রেন গজটা বসাবো তার আশেপাশে যদি কোনো বিল্ডিং বা ট্রি থাকে তার থেকে আমার 2 থেকে 4 মিটার দূরে গিয়ে আমার রেন গজটা বসাতে হবে। তার কারণ হচ্ছে আমি যদি সেই গাছ বা বিল্ডিংয়ের পাশে বসাই তাহলে আমার রেনফলটা ঠিকঠাক কালেক্ট হবে না, কারণ সেই গাছ বা বিল্ডিংয়ে বাধা পাবে। এটা আমার ক্রাইটেরিয়া। 4 নম্বর ক্রাইটেরিয়া, শিল্ডেড টু প্রোটেক্ট গজ ইন উইন্ডি সাইড অর ইফ অবস্ট্রাকশন আর নিউমেরিয়াস দে উইল রিডিউস দ্য উইন্ড স্পিড, টার্বুলেন্স অ্যান্ড এডিস। আমাকে কী করতে হবে, শিল্ডেড টু প্রোটেক্ট দ্য গজ, অর্থাৎ আমার গজটাকে প্রোটেক্ট করার জন্য তাকে কোটিং বা শিল্ড করা হবে, যেটা ওই যে আমি আগেও বললাম। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ দ্য সাইট শুড বি ইজিলি অ্যাক্সেসেবল টু দ্য অবজারভার। অবজারভারের ক্ষেত্রে সাইটটা খুব অ্যাক্সেসেবল হতে হবে, অর্থাৎ সেই অবজারভার যাতে ইজিলি সেখানে যেতে পারে। অবশ্যই সেটা আমার ইয়ের ক্ষেত্রে হতে হবে, নন রেকর্ডিং টাইপের জন্য তো অবশ্যই, কারণ আমার রেনফলটা কালেক্ট করতে হবে। এবং রেকর্ডিং টাইপের ক্ষেত্রে যেটা আছে, আমি যদি এই সাইফন টাইপ রেন গজ ইউজ করি অথবা আমি যদি ওয়িং টাইপ ইউজ করি তাহলে আমাকে যেতে হবে, কারণ এই যে গ্রাফটা তৈরি হচ্ছে গ্রাফটা আনার জন্য, সেই গ্রাফের ভ্যালুটা দেখার জন্য। আর টিপিং বাকেট ইউজ করলে সেটা হয় না, তার জন্য টিপিং বাকেট অবশ্যই ইনঅ্যাক্সেসেবল এরিয়ার জন্য সুইটেবল। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ, আমি যেখানে রেন গজ করবো তার প্লেসটাকে আমার কী করতে হবে, শুড বি ওয়েল প্রোটেক্টেড, ফেন্সিং বা ওয়াল দিয়ে, মানে বেড়া এবং ওয়াল দিয়ে সেটা প্রোটেক্টেড হতে হবে। তার কারণ হচ্ছে আমার কী হবে, যেখানে রেন গজ আমি ওখানে প্লেস করব, চুরি হয়ে যাবে সেটা আলাদা বিষয়, এখানে কী হবে, আমার প্রচুর গবাদি পশু, ক্যাটেল মানে গবাদি পশু,
গরু ছাগল আছে সেগুলো কী হবে, চড়ে বেড়াবে। এবার কী করবে, তারা গিয়ে সেই রেন গজটাকে নষ্ট করে দিতে পারে বা ড্যামেজ করতে পারে। তার জন্য কী করতে হবে, রেন গজটা ওয়েল প্রোটেক্টেড হবে, যাতে আমার বাইরের ক্যাটেল বা আদার্স কিছুর থেকে সেটা ড্যামেজ বা এফেক্টেড না হয়। তো থ্যাংক ইউ।